ওকে। ভয়েস শুনতে পাচ্ছ কিনা একটু বলবে? ঠিক আছে। আজকে আমরা স্টার্ট করব মডিউল 2। ওকে। আর মডিউল 2 তে আজকে আমরা পড়বো গস এলিমিনেশন মেথড। খুব সুন্দর একটা মেথড, এবং এখান থেকে তোমরা মাস্ট কোশ্চেন পাবে গস এলিমিনেশন মেথড থেকে। এবং খুব সহজ। তোমরা ফার্স্ট সেমিস্টারে কিছুটা এর কনসেপ্ট পড়েছিলে। ফার্স্ট সেমিস্টার যখন লিনিয়ার অ্যালজেব্রা তোমাদের ছিল, সেখানে এটার কিছুটা কনসেপ্ট ছিল। সেই কনসেপ্টই আমরা এখানে ইউজ করব। ওকে। চলো। তো প্রত্যেকে হেডিং দাও, গস এলিমিনেশন মেথড। তো আমি প্রথমে তোমাদের বলে দেব যে গস এলিমিনেশন মেথড আমরা কোথায়, কিভাবে, কেন ইউজ করছি, সেগুলো আমি প্রথমে বলে দেব। তারপরে আমরা ডিটেলসে যাব। তোমরা সিস্টেম অফ ইকুয়েশনের নাম শুনেছো? সিস্টেম অফ ইকুয়েশন, বলো। জানো সিস্টেম অফ ইকুয়েশন কি জিনিস? সিস্টেম অফ ইকুয়েশন মানে হচ্ছে যদি তোমার কাছে মোর দ্যান ওয়ান ইকুয়েশন থাকে, মোর দ্যান ওয়ান বা মোর দ্যান টু ইকুয়েশন থাকে, ধরো তিনটে বা চারটে ইকুয়েশন আছে, এই তিন চারটে ইকুয়েশনকে একসাথে বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন। বোঝা গেল? তো মোর দ্যান ওয়ান যদি ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশন গুলোকে একসাথে বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন। এখন এই সিস্টেম অফ ইকুয়েশনকে সলভ করার জন্য অনেক মেথড আছে। তো আমরা নিউমেরিক্যালি এগুলোকে সলভ করব কিভাবে? তার জন্য খুব ইজি একটা মেথড হচ্ছে, সেটা গস এলিমিনেশন মেথড। ওকে। গস হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ানের নাম, ওনার নাম অনুসারে এই নামটা দেওয়া হয়েছে, গস এলিমিনেশন মেথড। ঠিক আছে। তাহলে আমি কি, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে গস এলিমিনেশন মেথড কি জন্য ইউজ করা হয়, টু সলভ সিস্টেম অফ ইকুয়েশন। ওকে। নিউমেরিক্যালি সিস্টেম অফ ইকুয়েশন কে সলভ করার জন্য গস এলিমিনেশন মেথড আমরা ইউজ করি। তো প্রথমে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে সিস্টেম অফ ইকুয়েশন জিনিসটা কি। ওকে। আমি যেহেতু তোমাদেরকে বললাম মোর দ্যান ওয়ান ইকুয়েশন, তো আমি ইন জেনারেল এন নাম্বার অফ ইকুয়েশন নিয়ে নিচ্ছি। ওকে। ইন জেনারেল এন নাম্বার অফ ইকুয়েশন নিচ্ছি কিরকম? ধরো আমি লিখছি a11 x1 প্লাস a12 x2 প্লাস a13 x3 প্লাস এরকম করতে করতে প্লাস a1n xn, দিস ইজ ইকুয়ালস টু, ধরো লিখলাম b1। ঠিক আছে। তাহলে এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের ভ্যারিয়েবল কি কি বলো? স্যার x1 x2 xn ওগুলো ভেরিয়েবল। হ্যাঁ, x1 x2 আপ টু xn এগুলো প্রত্যেকে হচ্ছে ভ্যারিয়েবল। আর a11 a12 a13 এরা প্রত্যেকে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ দ্য ভ্যারিয়েবলস। ওকে। এবার এই কোএফিসিয়েন্ট গুলো তোমার রিয়েল নাম্বারও হতে পারে, কমপ্লেক্স নাম্বারও হতে পারে। তোমাদের কমপ্লেক্স নাম্বার দেবে না, তোমাদের রিয়েল নাম্বারই আসবে। ঠিক আছে। এরকম আমি ধরো আরো কিছু ইকুয়েশন নিয়ে নিচ্ছি। যখন ধরো আমি নিলাম আরো a21 x1 প্লাস a22 x2 প্লাস a23 x3 প্লাস এরকম করতে করতে আপ টু a2n xn। তাহলে এটা আমার কি হলো? দুটো ইকুয়েশন হলো। ঠিক আছে। এরকম ধরো আমি আরো এন নাম্বার অফ ইকুয়েশন লিখলাম, ডট 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 করে এন নাম্বার অফ ইকুয়েশন লিখছি। ধরো লাস্ট, তাহলে লাস্ট ইকুয়েশন কি হবে? a n1 x1 প্লাস a n2 x2 প্লাস a n3 x3 প্লাস এরকম করতে করতে আপ টু a n n xn, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে bn। দেখো বুঝতে পারলে কি? এটা হচ্ছে আমার সিস্টেম অফ ইকুয়েশন। টোটাল কতগুলো ইকুয়েশন আছে? এন নাম্বার অফ ইকুয়েশনস আছে। টোটাল কতগুলো ভ্যারিয়েবল আছে? এন নাম্বার অফ ভ্যারিয়েবল আছে। ক্লিয়ার তো? সব সময় যে এক্স্যাক্টলি যতগুলো ইকুয়েশন ততগুলোই ভ্যারিয়েবল থাকবে, এটা নাও হতে পারে। ঠিক আছে। নর্মালি কি হয়, নাম্বার অফ ইকুয়েশন যতগুলো থাকে, মানে ভুল বলছি, নাম্বার অফ ভ্যারিয়েবল যতগুলো থাকে তার থেকে সমান অথবা কম
নাম্বার অফ ইকুয়েশন থাকবে, ঠিক আছে, সমান অথবা কম নাম্বার অফ ইকুয়েশন থাকবে। বেশ, দেখে নাও। তাহলে এই যে আমি ধরো আমি পুরো সিস্টেম অফ পুরো ইকুয়েশন গুলোকে আমি 1 নাম্বার নাম দিয়ে দিলাম। এই 1 নাম্বারে যে ইকুয়েশনটা পেলে এটাকে বলা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন। আচ্ছা, একটা জিনিস বলো, এই সিস্টেম অফ ইকুয়েশনকে ইন জেনারেল এটাকে ax ইকুয়ালস টু বি ফর্মে লেখা হয়। ax ইকুয়ালস টু বি জিনিসটা কি? ax ইকুয়ালস টু বি এটা রিপ্রেজেন্ট করছে, এই যে a যেটা রিপ্রেজেন্ট করছে সেটা রিপ্রেজেন্ট করছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কি বললাম? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এক্স রিপ্রেজেন্ট করছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। আর এই বি যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে স্কেলার। ওকে, এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলা তো ঠিক হবে না, আহ, আপাতত স্কেলার ম্যাট্রিক্স বলে লিখে রাখো। স্কেলার ম্যাট্রিক্স যদিও ম্যাট্রিক্সের একটা আলাদা টার্ম আছে, আপাতত স্কেলার ম্যাট্রিক্স বলে লিখে রাখো। মানে এটা কি রিপ্রেজেন্ট করছে? আমার যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো। ওকে, তাহলে আমি যদি তোমাকে এখন বলি, তুমি আমাকে বলো যে ক্যাপিটাল এ ইকুয়ালস টু কত হবে, বলতে পারবে? ক্যাপিটাল এ ইকুয়ালস টু কি হবে? স্যার A11 A12 A13 আর নিচে হচ্ছে A21 A22 এরকম করে অর্ডারটা কমপ্লিট হবে। ভেরি গুড। তাহলে A11 A12 A1n A21 A22 আপ টু হচ্ছে A2n, এরকম করতে করতে তুমি পাচ্ছ AN1 AN2 ANn। যেহেতু ক্যাপিটাল এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তো তোমার কাছে যত কোএফিসিয়েন্ট আছে সমস্ত কোএফিসিয়েন্ট গুলোকে তুমি কালেকশন করে ম্যাট্রিক্স ফর্মে লিখে দেবে, সেটাই হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এক্স কি হচ্ছে বলো? স্যার X1 X2 X3 আপ টু Xn। হ্যাঁ, এবার এটাকে তুমি ম্যাট্রিক্স ফর্মে লিখবে, সরি এটাকে তুমি রো ফর্মে লিখবে নাকি কলাম ফর্মে লিখবে? স্যার কলাম ফর্ম। কলাম ফর্মে লিখবে। আচ্ছা, অনেকে বুঝতে পারবে না কেন কলাম ফর্মে লিখছে। দেখো, এই যে এ ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সের অর্ডার কত? n ক্রস n। হ্যাঁ, এন ক্রস এন। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এন ক্রস এন। আচ্ছা, তোমরা যে কেউ কিন্তু আনমিউট করতে পারো, মানে এমন নয় আমি একজনকেই বলেছি শুধু আনমিউট করবে, তো প্রত্যেকের জন্য সমান অধিকার আছে। আনমিউট যদি না করো অ্যাটলিস্ট চ্যাটে রিপ্লাই করো। তোমরা অ্যাক্টিভ থাকলে তোমাদেরই লাভ হবে, তোমরা শিখবে, ঠিক আছে? তাহলে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এন বাই এন ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এক্স ম্যাট্রিক্সটা কত হলে আমি বি ম্যাট্রিক্সটাকে পাবো? আমরা কি জানি ম্যাট্রিক্স, তোমরা যখন মাল্টিপ্লিকেশন ছোটবেলায় পড়েছিলে সেখানে কি ছিল, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো সেটা সেম হতে হয়। পড়েছিলে না এরকম? যদি এ আর বি দুটো ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্স যদি এম বাই এন অর্ডার হয়, তাহলে বি ম্যাট্রিক্সটাকে এন বাই এনি আদার্স অর্ডার পি। তাহলে আমি বলতে পারবো এবি যে ম্যাট্রিক্সটা তুমি পাবে সেটা এম বাই পি অর্ডারের ম্যাট্রিক্স হবে। এটা তোমরা ছোটবেলায় পড়েছিলে। তার মানে আমি কি বলতে চাইছি, প্রথম ম্যাট্রিক্সের যে কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের যে রো সেই দুটোকে সেম হতে হবে। তো এখানে তুমি যখন বলছো যে ক্যাপিটাল এ যে ম্যাট্রিক্সটা আছে তার কলাম হচ্ছে এন, তাহলে এক্স যে ম্যাট্রিক্সটা হবে তার রো কতগুলো হবে? এন হবে। তার জন্য এখানে এক্স এর জায়গায় আমাকে এটাকে কলাম ফর্মে লিখতে হবে, x1 x2 আপ টু xn। এটা দেখো এন বাই ওয়ান ম্যাট্রিক্স হচ্ছে, এন বাই ওয়ান ম্যাট্রিক্স। তাহলে যদি সেটা হয় তাহলে ফটাফট আমাকে বলে ফেলো বি ম্যাট্রিক্সটা কি হবে? স্যার A ইনভার্স অফ X। সে ঠিক আছে, মানে আমি বলতে চাইছি বি ইজ ইকুয়ালস টু এই সিস্টেম অফ ইকুয়েশন থেকে তুমি কি বলতে পারবে? স্যার কলাম ওয়াইজ B1 B2 আপ টু হ্যাঁ, Bn। ভেরি গুড, কলাম ওয়াইজ বি1 বি2 আপ টু বিএন। বাস, এই হচ্ছে তোমার ফুল কনসেপ্ট। তাহলে সমস্ত আর এটা যেটা লিখলাম না, এই কনসেপ্ট আমাদের প্রয়োজন পড়বে গস এলিমিনেশন মেথড যখন সলভ করবে। হুম? এবার এত ডিটেলসে না বললে তখন একবারে হঠাৎ করে তোমরা বুঝতে পারবে না যে স্যার এটা কি করে আসছে ওটা কি করে আসছে, বুঝতে পারবে না। তার জন্য ডিটেলস আমি বলে দিলাম। ক্যাপিটাল এ বুঝে গেছো, ক্যাপিটাল এক্স বুঝে গেছো, বি বুঝে গেছো। এবার এখানে কিছু জিনিস আছে। এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা তুমি পেলে,
তোমরা তো ছোটবেলায় দেখেছো যে সমস্ত ইকুয়েশনের কিন্তু সলিউশন এক্সিস্ট করে না। এমন অনেক ইকুয়েশন থাকে যার কোনো সলিউশন বের করা যায় না। তো এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা পেলাম, এই সিস্টেম অফ ইকুয়েশনেরও কিন্তু দু রকমের ভাগ থাকে। কি রকম? ধরো তুমি যে ম্যাট্রিক্সটা বের করেছো ক্যাপিটাল এ যে ম্যাট্রিক্সটা বের করেছো, এখন যদি দেখো যে তোমার ওই এ ম্যাট্রিক্স, ধরো এটাকে নোট বলে দিচ্ছি, নোট। যদি দেখো যে ডিটারমিন্যান্ট অফ এ সেটা নট ইকুয়ালস টু জিরো হচ্ছে, কি বললাম? ডিটারমিন্যান্ট অফ এ যদি নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে সেক্ষেত্রে সবসময় সলিউশন এক্সিস্ট করবে। সলিউশন এক্সিস্ট। ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি নট ইকুয়ালস টু জিরো হয়, সবসময় সলিউশন এক্সিস্ট করবে। এবং সে যে সলিউশনটা পাবে সেই সলিউশনটা তোমার ইউনিক সলিউশন হবে। ইউনিক সলিউশন। বোঝা গেল? তাহলে এটা একটা প্যাটার্ন পেলে। আচ্ছা, তাহলে যদি ডিটারমিন্যান্টটা ইকুয়ালস টু জিরো হয় তাহলে কি হবে? ডিটারমিন্যান্ট যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে কি হবে? সলিউশন এক্সিস্ট করে না। সলিউশন এক্সিস্ট করেনি। ঠিক আছে, তার মানে জিনিসটা এটাই হচ্ছে, যদি আমার ডিটারমিন্যান্ট জিরো হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দুটো হয়। আহ, দাঁড়াও আমি একটু একটু ভুল বলছি। ডিটারমিন্যান্ট যদি জিরো হয় তাহলে করবো। আচ্ছা, না, একটু ভুল বললাম। এই জায়গাটা ভুল বলেছি। এই জায়গাটা, ডিটারমিন্যান্ট যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে সেখানে সলিউশন এক্সিস্ট করবে, এটা তো ট্রু। এবার যদি দেখো যে সলিউশন এক্সিস্ট করছে, তাহলে সেক্ষেত্রে না দুটো কেস হতে পারে। একটা তোমার কি হবে, একটা হবে তোমার ইউনিক সলিউশন, একটা হবে তোমার ইনফাইনাইট সলিউশন। কি বললাম? একটা তোমার হতে পারে ইউনিক সলিউশন, আর একটা কেস কি হতে পারে, ইনফাইনাইট সলিউশন। ইনফাইনাইট সলিউশন। ওকে। আর যদি ডিটারমিন্যান্টটা জিরো হয়, ডিটারমিন্যান্ট যদি ইকুয়ালস টু জিরো হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে নো সলিউশন। ডিটারমিন্যান্ট যদি ইকুয়ালস টু জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে নো সলিউশন। ক্লিয়ার? এবার এই জিনিসটা নিয়ে আমরা আস্তে আস্তে পড়বো, তারপর সেগুলো আমরা সব জানবো। ওকে। আমার জিনিসটা একটু তাও কনফিউজ হচ্ছি, বুঝতে পারছি না কোথাও। যাই হোক, তাহলে এখানে আমরা দুটো পেলাম, দুটো জিনিস পেলাম সলিউশনের এক্সিস্টেন্সের উপরে ডিপেন্ড করে। তো সিস্টেম অফ ইকুয়েশনকে দুটো ভাগে ভাগ করা হয়। সিস্টেম অফ ইকুয়েশন তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। দুটো ভাগে ভাগ করতে পারছি কি কি? একটাকে বলা হয় কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। আর একটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। ঠিক আছে। কনসিস্টেন্ট মানে কি? যখন তোমার সলিউশন এক্সিস্ট করবে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় কনসিস্টেন্ট। ঠিক আছে, কনসিস্টেন্ট মানে হচ্ছে সলিউশন এক্সিস্ট। সলিউশন এক্সিস্ট, এগুলো নিয়ে কিন্তু তোমরা এমসিকিউ পাবে।
যে কনসিস্টেন্ট জিনিসটা কি, ইনকনসিস্টেন্ট জিনিসটা কি, কখন কনসিস্টেন্ট হবে, সলিউশন এক্সিস্ট কখন করছে, যখন ডিটারমিন্যান্টটা নট ইকুয়ালস টু জিরো হচ্ছে। ওকে। আর ইনকনসিস্টেন্ট মানে কি বললাম? ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে নো সলিউশন, নো সলিউশন। ওকে। তো সলিউশন এক্সিস্ট কখন হচ্ছে, যখন ডিটারমিন্যান্টটা নট ইকুয়ালস টু জিরো হচ্ছে। আর নো সলিউশন কখন হচ্ছে, যখন ডিটারমিন্যান্টটা ইকুয়ালস টু জিরো হচ্ছে। ওকে। তাহলে তোমাকে যা যদি জিজ্ঞেস করা হয় যে সিস্টেম অফ ইকুয়েশন কি কি, বা সিস্টেম অফ ইকুয়েশন কত রকমের হয়, তো তোমার অ্যান্সার কি হবে, যে ডিপেন্ডিং অন দ্য এক্সিস্টেন্স অফ সলিউশনস, সিস্টেম অফ ইকুয়েশনস আর টু টাইপস: consistent system of equation and inconsistent system of equation. Clear? ওকে। বেশ। এবার এটার আরো একটা ভাগ আছে। আচ্ছা, এখানে একটা জিনিস এটা বলেই দিই, যখন বললাম এই যে কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন, এটা একটা আবার দুটো ভাগ কি কি বললাম, একটা হচ্ছে যখন ইউনিক সলিউশন এক্সিস্ট করছে, সেটা একটা ভাগ পাবে, ইউনিক সলিউশন এক্সিস্ট। আর একটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট, ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে তুমি কিভাবে দেখে বুঝতে পারবে যে এটা কনসিস্টেন্ট হবে না এটা ইনকনসিস্টেন্ট হবে? আর কনসিস্টেন্ট তো ডিটারমিন্যান্ট থেকে যদি বা বুঝে যাও, তো কি করে বুঝবে যে এটা ইউনিক সলিউশন হচ্ছে নাকি ইনফাইনাইট সলিউশন হচ্ছে? সেটা কি করে বুঝবে? আচ্ছা, তোমরা ফার্স্ট সেমিস্টারে অগমেন্টেড ম্যাট্রিক্স পড়েছিলে, মনে আছে কারো? হ্যাঁ স্যার। অগমেন্টেড ম্যাট্রিক্স কি ছিল বলো তো জিনিসটা? ভুলেই অগমেন্টেড স্যার ম্যাট্রিক্স হচ্ছে, এ মাইনাস ল্যামডা আই দিয়ে যেটা রিপ্রেজেন্ট করতো। না ওটা না, ওটা নয়, ওটা না, ওটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের সময়। তাহলে ওই Aug- বি ম্যাট্রিক্সটাকে রিপ্লেস করে ওরকম করে কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অগমেন্টেড ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমার যে এ ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সটাকে লিখবে অ্যাজ ইউজুয়াল, যেমন এ ম্যাট্রিক্স আছে সেটাকে লিখে দিলে, ঠিক তার পাশে, ঠিক তার পাশে তোমার যে বি ম্যাট্রিক্স আছে সেটাকে লিখে দেবে। বুঝতে পারলে কি বললাম? তার মানে এই যে আমার সিস্টেম অফ ইকুয়েশনটা আছে এখানে, তাহলে এ ম্যাট্রিক্স তোমার কি আছে, এই যে এটা এ ম্যাট্রিক্স, এটাকে পুরোটাকে লিখবে। তাহলে লাস্ট যে কলামটা আছে A1n A2n ANn, তারপরে তুমি আরেকটা কলাম অ্যাড করবে। কোন কলামটা অ্যাড করবে? এই কলামটা, B1 B2 আপ টু Bn। তাহলে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে অগমেন্টেড ম্যাট্রিক্স। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। বেশ, এবার কনসিস্টেন্ট কখন হবে? কনসিস্টেন্ট তখনই হবে যদি দেখো যে র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, র্যাঙ্ক অফ এ দিস ইজ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি যদি হয়, তখন সেটাকে বলা হবে কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। আমরা সব করবো, মানে এখন ঘাবড়াবে না, থিওরি পোর্শনটা বলে দিই, প্রবলেম সলভ করবো, তখন দেখবে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি দেখো তোমার যে এ ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর যে অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়েছো সেই অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, তারা যদি সেম হয়, তখন সেটাকে বলা হবে কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। আর যদি তারা সেম না হয়, র্যাঙ্ক অফ এ ইজ নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি, তখন সেটাকে কি বলা হবে? তখন সেটাকে বলা হবে ইনকনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। তো র্যাঙ্ক দুটো সেম হচ্ছে কি না হচ্ছে সেটা তো আমরা বুঝে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট তো পেয়ে যাচ্ছি। এবার ইউনিক আর ইনফাইনাইট পাবো কি করে? তো বলছে, স্যার ভেরিয়েবলের নাম্বারটা যদি সেম হয় হ্যাঁ তাহলে ইউনিক। হ্যাঁ, বলছে যদি র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি এটা তো সেম হবে, তার সাথে যদি দেখো এটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবলস, বললাম নাম্বার অফ ভ্যারিয়েবলস, যদি এই জিনিসটা হয়, তখন সেটাকে কি বলছে? ইউনিক সলিউশন থাকবে। আর যদি এটা না হয়, মানে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি তো হচ্ছে, তারা ইকুয়াল হবে, কিন্তু সেটা লেস দেন নাম্বার অফ ভ্যারিয়েবল। গ্রেটার দেন কখনো হয় না। ওকে। সবসময় লেস দেন, নাম্বার অফ র্যাঙ্ক সবসময় নাম্বার অফ ভ্যারিয়েবলের থেকে লেস দেন অথবা ইকুয়ালস টু হবে, গ্রেটার দেন কখনোই হবে না। তো যদি ইকুয়ালস টু নাম্বার অফ ভ্যারিয়েবল হয় তাহলে ইউনিক সলিউশন, যদি লেস দেন নাম্বার অফ ভ্যারিয়েবল হয় তাহলে হচ্ছে ইনফাইনাইট সলিউশন। বাস, তোমার পুরো থিওরি কমপ্লিট। তো তোমার এই টপিকে তোমার কাজই হচ্ছে
অগমেন্টেড ম্যাট্রিক্স বের করবে, সেখান থেকে র্যাঙ্ক বের করবে, তাহলে তুমি সলিউশন পেয়ে যাবে। এবার র্যাঙ্ক কি করে বের করতে হয় তোমরা ছোটবেলায় পড়েছিলে, মানে ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, রো ইকুয়ালেন্ট ফর্ম। রো ইকুয়ালেন্ট ফর্ম ইউজ করে আমরা র্যাঙ্ক বের করব। তোমরা হয়তো ভুলে গেছো অনেকে, তো প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো, তার জন্য টাইম লাগবে। ঠিক আছে, যেহেতু ভুলে গেছো না, না হলে হয়তো এগুলো আমি এত ডিটেলসে টাইম দিতাম না। এগুলোও তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, মানে তোমরা পড়েছো কিনা জানি না, আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই। বেশ, এখন আরেকটা সিস্টেম অফ ইকুয়েশন হয়, মানে সিস্টেম অফ ইকুয়েশনটাকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। সিস্টেম অফ ইকুয়েশনকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? একটাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনস। ওকে, আরেকটাকে বলা হয় নন হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনস। হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনস আর নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনস, এটা কি জিনিস? আচ্ছা, আমরা যে সিস্টেম অফ ইকুয়েশন গুলো লিখলাম, এই যে রাইট হ্যান্ড সাইডে লিখেছি B1 B2 B3 আপ টু Bn পর্যন্ত, এই যে এখানে এগুলো B1 B2 আপ টু Bn পর্যন্ত লিখেছি। এবার এগুলো তো স্কেলার ভ্যালু না, B1 B2 এগুলো সবই স্কেলার ভ্যালু। তো এগুলো তো জিরো হতে পারে, আবার নন জিরো হতে পারে। তো বলছে যে যদি কোনো সিস্টেম অফ ইকুয়েশনের রাইট সাইডের যে স্কেলার ভ্যালুগুলো, তারা যদি প্রত্যেকে জিরো হয়, প্রত্যেকে যদি জিরো হয়ে যায়, তাহলে তখন সেটাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। তার মানে কি, এখানে বলছে B1 = B2 ডট 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 করে Bn = হচ্ছে জিরো। প্রত্যেকটা স্কেলার ভ্যালু কি হবে? জিরো হবে, তখন সেটাকে বলা হবে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। আর এখানে কি বলছে, অ্যাটলিস্ট ওয়ান বিআই, সব নন জিরো নাও হতে পারে, অ্যাটলিস্ট ওয়ান বিআই ইজ নন জিরো। ঠিক আছে, এই যে সিস্টেম অফ ইকুয়েশন গুলো লিখেছি, এখানে n নাম্বার অফ স্কেলার ভ্যালু আছে, যদি n নাম্বারের মধ্যে একটাও যদি আমার নন জিরো থাকে, তাহলে পুরো সিস্টেম অফ ইকুয়েশনকে আমি কি বলবো, নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন বলবো। এবার এখান থেকে একটা ছোট্ট একটা এমসিকিউ আসে, তোমাকে জিজ্ঞেস করবে যে কোন সিস্টেম অফ ইকুয়েশনের সবসময় সলিউশন এক্সিস্ট করে, কোন সিস্টেম অফ ইকুয়েশনে সবসময় সলিউশন এক্সিস্ট করে। তো তোমার অ্যান্সার কি হবে? হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনে তুমি সবসময় সলিউশন পাবে, আর সেই সলিউশনটা হয় নাল সলিউশন, মানে জিরো সলিউশন, মানে x1 x2 x3 প্রত্যেকে এরা জিরো হবে। বুঝতে পারে? তো এখানে তুমি লিখে দাও, এখানে জাস্ট লিখে দাও যে অলওয়েজ, অলওয়েজ কনসিস্টেন্ট। যেহেতু কনসিস্টেন্ট মানে আমরা জেনে গেছি, তো অলওয়েজ কনসিস্টেন্ট। আর নন হোমোজিনিয়াস সিস্টেম, এটা তোমার কনসিস্টেন্টও হতে পারে, ইনকনসিস্টেন্টও হতে পারে, সেটা তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। স্যার বলছি ইকুয়েশনটা কি আমরা ফার্স্টে দেখেই বুঝতে পেরে যাবো যে সেটা হোমোজিনিয়াস নাকি নন হোমোজিনিয়াস? হুম, এই তো হোমোজিনিয়াস এর কন্ডিশন এটা লিখেছি যে রাইট সাইডে স্কেলার গুলো যদি সব জিরো থাকে, তার মানে সেটা হোমোজিনিয়াস। আচ্ছা, তাহলে স্যার সলভ করার দরকার নেই আলাদা করে? না, সলভ করার দরকার আছে। আমি কি বললাম, অলওয়েজ কনসিস্টেন্ট, মানে সলিউশন এক্সিস্ট করবে, কিন্তু যদি কখনো ইনফাইনাইট সলিউশন থাকে, তো সেক্ষেত্রে তোমাকে তো ইনফাইনাইট সলিউশন গুলো বের করতে হবে। আচ্ছা, হ্যাঁ স্যার। আর যদি ইউনিক সলিউশন থাকে, তো সেক্ষেত্রে জিরো সলিউশন উইল বি দ্য অনলি সলিউশন। ঠিক আছে, বেশ, আমি আর ডিটেলসে যাব না, এবার আমরা প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করে এগুলোকে সলভ করব, ডিসকাস করব। ঠিক আছে, তো এই যে সিস্টেম অফ ইকুয়েশন পড়লাম, এই সিস্টেম অফ ইকুয়েশন গুলোকে সলভ করার জন্য অনেক রকমের মেথড আছে। আমি একটু লিখে দিচ্ছি কি কি মেথড আছে। যেমন একটা হয় তোমার গস এলিমিনেশন মেথড, যেটা আমরা আজকে পড়বো, গস এলিমিনেশন মেথড।
নাম্বার 2 হচ্ছে আহ, যেটাকে বলা হয় ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। নাম্বার 3 হচ্ছে এলইউ ফ্যাক্টরাইজেশন মেথড। এলইউ ফ্যাক্টরাইজেশন মেথড। তারপরে আছে গস সেডাল মেথড। গস সেডাল মেথড। ওকে। আরেকটা আছে পাওয়ার মেথড। পাওয়ার মেথড। আরো একটা আছে, সেটাকে বলা হয় SOR মেথড। SOR মেথড। বেশ, এবার এখানে কিছু জিনিস বলে দিই। এই যে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, এটা সিলেবাসে নেই। ওকে, ম্যাট্রিক্স ইনভার্সন মেথড এটা তোমাদের কারোরই সিলেবাসে নেই। আর পাওয়ার মেথডটা এটা সম্ভবত ইসিই দের আছে, কিন্তু আইটি দের নেই। আর SOR মেথডটা আইটি দের আছে, ইসিই দের নেই। ঠিক আছে। আচ্ছা, আর একটা মেথড আছে, ভুলে গেছি, 7 নাম্বার। সেটাকে বলা হয় ট্রাই ডায়াগোনাল মেথড। ট্রাই ডায়াগোনাল মেথড এটা সম্ভবত দুজনেরই আছে। লিখে নাও সবগুলো। আরো অনেক মেথড আছে, সেসব তোমাদের আর প্রয়োজন হয় না বা তোমাদের সিলেবাসেও নেই। হয়েছে সবার? হ্যাঁ স্যার। বেশ। তো আমরা এখন সলিউশন স্টার্ট করব, কিন্তু তার আগে আমাকে তোমরা বলো তোমাদের কতজনের রো ইকুইভ্যালেন্ট ফর্মটা মনে আছে। হালকা একটু মনে থাকলেও যা মনে আছে সেটা আমাকে শেয়ার করো। রো স্যার ইকুইভ্যালেন্ট। মনে আছে, মানে অল্প অল্প মনে আছে। বলো না কি মনে আছে। ওই তো R1 R2 দিয়ে যেটা করতে হয়, মানে জিরো, ওপর থেকে নিচে, মানে আহ, কি করে বোঝাবো আমি, মানে মানে রো। জিরোর সংখ্যা বেড়ে বেড়ে আসবে নিচের দিকে, কলাম গুলো, মানে জিরোটা ওটা জিরোটা রো ওয়াইজ কি ধরে। বাড়বে, হ্যাঁ, মানে যে মানে যেটা ফার্স্টে একটা তারপরে দুটো, মানে হ্যাঁ, আসবে হ্যাঁ। প্রত্যেকটার বেলায় বাড়বে, মানে হুম, হুম, যত হুম, নিচে যাবে হুম। ডাউন দা রো বাড়বে আই গেস। বুঝতে পেরেছি। ডাউন। আমি একটা এক্সাম্পল নিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, এবং ভুল করবে না, ঠিক আছে? একবারে শিখে নাও, বাস, এখানে শেষ। দেখো, আমি ধরো একটা ম্যাট্রিক্স নিচ্ছি, A11, A12, A13, A21, A22, A23, A31, A32 আর A33। এটা একটা ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটাকে আমি রো ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্ট করব। তোমরা কি করতে, এখান থেকে তোমরা বিভিন্ন রো নিয়ে অপারেশন করতে। ওকে। এবার অনেকে অনেকে এরকম আছে যারা জানেই না অপারেশন কিভাবে কি নেওয়া যায়। তোমরা যা খুশি অপারেশন নিতে পারবে না, অনেকে যা খুশি অপারেশন নিয়ে নেয়। রো অপারেশন শুধুমাত্র 3 রকমের হয়। কি কি? রো অপারেশন শুধুমাত্র 3 রকমের হয়। কি কি অপারেশন হয়? ফার্স্ট বলছে, তুমি দুটো রো কে ইন্টারচেঞ্জ করতে পারবে। আর আই দিলাম। আর আই ইন্টারচেঞ্জ করবে আর জে এর সাথে, ঠিক আছে? মানে রো অপারেশনের জন্য তোমার কাছে একটা আছে ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ করতে পারবে তোমার যদি কখনো দরকার পড়ে, ঠিক আছে? তোমরা এরকম ইউজও করো, 3 নাম্বার রোকে 1 নাম্বারে নিয়ে যাও, 1 নাম্বার রোকে 3 নাম্বারে নিয়ে যাও। 2 নাম্বার বলছে স্কেলার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তার মানে কি, ধরো তুমি আর আই কে চেঞ্জ করছো, আর আই ড্যাশ ইকুয়ালস টু কে ইন্টু আর আই করছো। মানে আর আই রো কে চেঞ্জ করছো, তার সাথে স্কেলার মাল্টিপ্লিকেশন করছো কে, ঠিক আছে? তাহলে এটাকে কি বললাম, এটাকে বলা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, ঠিক। আর 3 নাম্বার যেটা হচ্ছে
3 নাম্বার যেটা হচ্ছে, তুমি কোনো একটা রো কে ধরো আড়াইকে চেঞ্জ করছো, আড়াই ড্যাশ চেঞ্জ করে নাম দিচ্ছে আড়াই ড্যাশ। আড়াইকে চেঞ্জ করছো অন্য একটা রো এর হেল্প নিয়ে। কি বললাম? ধরো ফার্স্ট রো কে তুমি চেঞ্জ করছো সেকেন্ড রো এর হেল্প নিয়ে। ঠিক আছে, তাহলে মন দিয়ে শুনবে, কিন্তু এখানেই ভুলটা হয়। যে রো কে তুমি চেঞ্জ করছো সেই রোতে তুমি কোনো রকমের মাল্টিপ্লিকেশন করতে পারবে না। এটা কিন্তু 3 নাম্বারের জন্য বলছি, 2 নাম্বারের জন্য নয়। 2 নাম্বারে কিন্তু যে রোকে চেঞ্জ করছি সেই রোতেই আমি মাল্টিপ্লাই করছি। আর 3 নাম্বার প্রপার্টি কি, যখন তুমি অন্য কোনো রো এর হেল্প নিয়ে তুমি নিজেকে চেঞ্জ করছো, তখন বলছে তুমি যে রোকে চেঞ্জ করতে চাইছো সেই রোতে তুমি কোনো রকমের মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করতে পারবে না। কারণ আমি আর আই কে চেঞ্জ করতে চাইছি, আর আই তে আমি কোনো রকমের কিছু করতে পারবো না, তাহলে আর আই প্লাস কে ইন্টু আর জে, এটা আমরা করতে পারবো। অন্য যে রো এর হেল্প নিয়ে আমি করছি তার সাথে আমি অ্যাডজাস্ট করে কিছু না কিছু মাল্টিপ্লাই করবো, এটা করতে পারবো। ঠিক আছে, অনেকে কি করে এই আর আই এর সাথে মাল্টিপ্লাই করবে, এটা কমপ্লিটলি ভুল। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লিনিয়ার অপারেশন। এই তিনটেই হয়, এর বাইরে আর কোনো কিছু করা যায় না। ঠিক আছে, তো এটা তো আমি বললাম তোমাদেরকে রো অপারেশন তোমরা কি কি করতে পারবে সেটা। এখন আমি তোমাদেরকে বলবো যে রো ইকুইভ্যালেন্ট ফর্ম, সেটা তোমার যে মানে অপারেশন করতে 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 তুমি বুঝবে কিভাবে যে আমার রো ইকুইভ্যালেন্ট ফর্মটা চলে এসছে, সেটা তুমি বুঝবে কিভাবে, সেটা বলছে, মন দিয়ে শুনবে। ফার্স্ট যে ফার্স্ট রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট, কি বললাম, ফার্স্ট রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট, আমি ধরে নিচ্ছি অপারেশন করার পরে আমার এই যে পজিশনটা, এই পজিশনটা আমার নন জিরো এসছে। ওকে, ফার্স্ট রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট, তার নিচে সমস্ত এলিমেন্টকে কি হতে হবে, জিরো হতে হবে। বোঝা গেল? ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট পাচ্ছ তার নিচের সমস্ত এলিমেন্টকে জিরো হতে হবে। ঠিক আছে, এবার নেক্সট সেকেন্ড রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট পাচ্ছ, আচ্ছা সেকেন্ড রোতে তো এই জায়গাটা জিরো হয়ে গেছে, A21 এই পজিশনটা তো জিরো হয়ে গেছে, তাই না? এটা তো অবভিয়াসলি জিরো নয়। তো নেক্সট যে নন জিরো এলিমেন্ট, তো আমি A22 কে হয়তো নন জিরো পাচ্ছি, তো এর নিচে যত এলিমেন্ট থাকবে তারা সব কি বানাতে হবে, জিরো বানাতে হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে প্রত্যেক রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট আছে সেই নন জিরো এলিমেন্টের নিচের এলিমেন্ট গুলোকে জিরো বানাতে হবে। ওকে, এমন হতেই পারতো এমন হতেই পারতো যে এই A22টাও তোমার জিরো থাকছে, হতেই পারে এমন কোনো অপারেশন হয়েছে যেখানে তোমার A22 জিরো হয়ে গেছে, তখন কিন্তু এই জিরোর নিচে এখানে কিন্তু নন জিরো তুমি কোনোভাবেই রাখতে পারবে না, এটাকে তোমাকে জিরো করতে হবে। বোঝা গেল? আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, তোমার যে একটা নন জিরো এলিমেন্টের নিচে কখনো নন জিরো এলিমেন্ট থাকবে না রো ইকুইভ্যালেন্ট ফর্মে। ওকে, কি বললাম, একটা নন জিরো এলিমেন্টের নিচে কখনোই নন জিরো এলিমেন্ট থাকবে না রো ইকুইভ্যালেন্ট ফর্মে। ঠিক আছে, এবং সেই নন জিরো এলিমেন্টটা কোনটা, যে কোনো রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট। ওকে, তো তোমরা তখন বলবে যে ফর এক্সাম্পল ধরো এখানে A22 আছে, তুমি এখানে জিরো বানিয়েছো, আমি তোমাকে বললাম একটা নন জিরো এলিমেন্টের নিচে কখনো জিরো এলিমেন্ট থাকবে না, তা তুমি বলবে স্যার এখানে A23 নন জিরো আছে, তাহলে A33 কি করে নন জিরো রাখতে পারছি, ওটাকেও জিরো বানাতে হবে? না, সেটা নয়। আমি কি বলেছি সেটা ভালো করে শোনো। প্রত্যেক রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট সেই নন জিরো এলিমেন্টের নিচের এলিমেন্ট গুলোকে জিরো বানাবে। ওকে, বাস এটুকুই, আর কিচ্ছু না। অনেকে কোশ্চেন করে স্যার ডায়াগোনাল গুলোকে ওয়ান বানাতে হবে, না ওসব কোনো ঝামেলা নেই, রো ইকুইভ্যালেন্ট ফর্মে ওসব নেই। বোঝা গেছে? ক্লিয়ার? স্যার একটা এক্সাম্পল ম্যাট্রিক্স দিয়ে লিখে দেখাবেন ওরকম? আচ্ছা, একটা এক্সাম্পল করি না, মানে জিনিসটা তো বুঝে গেছো। একটা অঙ্ক করি, অঙ্ক হ্যাঁ করতে করতে দেখাবো। ওকে, তো কোশ্চেন লেখো।
Question: solve the following system of equations. System of equations by Gauss elimination method. Gauss elimination method. ইকুয়েশনটা লেখো: x প্লাস 2y প্লাস z ইকুয়ালস টু হচ্ছে 0, 2x প্লাস 2y প্লাস 3z ইকুয়ালস টু হচ্ছে 3, আর মাইনাস x মাইনাস 3y ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, এবার এটাকে সলভ করবো। Solution. বেশ, প্রথমে আমাকে বলো অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি। আচ্ছা, তার আগে আমাকে বলো এটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন নাকি নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। স্যার নন হোমোজেনিয়াস। নন হোমোজিনিয়াস, কারণ আমি অ্যাটলিস্ট একটা রো পেয়ে যাচ্ছি যার রাইট হ্যান্ড সাইডটা নন জিরো আছে। তো তোমাকে প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখতে হবে। তো এটা লেখো যে the augmented matrix the augmented matrix of the given system of equations is কত হচ্ছে 1 2 1 2 2 3 -1 -3 0। ওকে, আর রাইট সাইডে কত থাকবে 0 0 3 2। 0 3 2। এটা হচ্ছে তোমার অগমেন্টেড ম্যাট্রিক্স। ঠিক, এবার এই ম্যাট্রিক্সের উপরে আমরা এবার অপারেশন করব। ওকে, এই ম্যাট্রিক্সের উপর আমরা অপারেশন করব। আমার টার্গেট কি বললাম, ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট আছে তার নিচের এলিমেন্ট গুলোকে জিরো বানাবো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 1 হচ্ছে আমার ফার্স্ট নন জিরো এলিমেন্ট, তার নিচের এলিমেন্ট গুলোকে জিরো বানাতে হবে। তো বলো কি অপারেশন করবে। R2 minus 2R1। ভেরি গুড, R2 মাইনাস 2R1 একসাথে দুটো করে নাও, 3 নাম্বার রোটাও চেঞ্জ করে নাও। তাহলে প্লাস করে দিলেই তো হয়ে যাবে। প্লাস করে দিলেই হয়ে যাচ্ছে, R3 প্লাস R1। ওকে, ব্যাস, এবার অপারেশন করো, অপারেশন করে কত আসছে দেখো, বলো। 1 2 1 0, একসাথে কিন্তু রাইট সাইডটাও চেঞ্জ করবে। বেশ, -2R1 বলেছে তো এটা হচ্ছে 0, -2 হচ্ছে 1 হচ্ছে 3, -1 1 2। দেখো এই জিনিসটা আসছে। আচ্ছা, এখানে এই ডটেড লাইনটা দিয়ে দেবে, কারণ হচ্ছে এটা বোঝাবে যে এটা আমার রাইট সাইড অগমেন্টেড সাইডটা আর কি। বোঝা গেছে? বেশ, এবার আমার নেক্সট টার্গেট কি, কোনটাকে আমি জিরো বানাবো। R3 R3 কে জিরো বানাবো না, কোন একটা এলিমেন্ট কে বানাতে হবে। কোন এলিমেন্ট? -1 -1। এই -1টাকে আমার এখন জিরো বানাতে হবে। ওকে, চলো। -1 কে জিরো বানানোর জন্য তুমি কার হেল্প নেবে, কি অপারেশন ইউজ করবে আমাকে সেটা বলো।
R3 minus half R2. ভেরি গুড। R3 মাইনাস হাফ R2 করে দিলাম, R3 মাইনাস হাফ R2। ওকে, কত হচ্ছে দেখো, 1 2 1 0, 0 minus 2 1 3, 0 0, 1 মাইনাস হাফ করলে হাফ, 2 মাইনাস 3/2 করছে তাই না, 2 মাইনাস 3/2 করলে কত হচ্ছে, এটা হচ্ছে হাফ। 2 মাইনাস 3/2 করলে কত হচ্ছে, হাফ হচ্ছে। একবার দেখো তো, এটা তোমার সিস্টেম অফ ইকুয়েশনটা রো ইকুইভ্যালেন্ট ফর্মে, ম্যাট্রিক্সটা রো ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্ট হয়েছে কিনা। স্যার আপনি হ্যাঁ মানে আমরা ফার্স্ট অপারেশন যেটা করেছি ওইখানে হ্যাঁ, ওটা +3 করেছেন, ওটা -3 হবে না? এটা কোনটা বলো তো, এটা হ্যাঁ ওটা -3 কেন হবে, আমার ছিল কত, এখানে 3 ছিল, আর 3। হ্যাঁ আর 3 - 2 মানে 0 সঙ্গে 2 গুণ করলাম মানে 0ই হবে, তাহলে হ্যাঁ 3 মাইনাস, আচ্ছা স্যার সরি সরি ঠিক। ঠিক আছে, চলো এবার আমাকে এই ম্যাট্রিক্সটা দেখে বলো এটা কি রো ইকুইভ্যালেন্ট ফর্ম স্যাটিসফাই করছে। আমাকে দেখতে হবে প্রত্যেক রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি আছে আর তার নিচের সমস্ত এলিমেন্ট জিরো আছে কিনা। ফার্স্ট রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি, 1। সেকেন্ড রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি, -2। থার্ড রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি, হাফ। তো আমি দেখতে পাচ্ছি 1 এর নিচে সমস্ত এলিমেন্ট জিরো, -2 এর নিচে সমস্ত এলিমেন্ট জিরো, তার মানে আমরা স্যাটিসফাই করছে। তাহলে এখন এই যে ম্যাট্রিক্সটা আমি পেয়েছি এটা আমার রো ইকুইভ্যালেন্ট ফর্মে আছে। জিনিসটা বোঝা গেছে কিনা বলো। হ্যাঁ স্যার। ওকে, বেশ, এবার হচ্ছে স্যার এটা, 4 নম্বর কলমটা চেক করতে হবে না? না আমাকে আমাকে দেখতে হবে রো, কলম নয়, রো। না, বি যেটা পুট করলাম মানে 0 3 আর হাফ, 3 এর নিচে তো হাফ আছে। আমি ওটাই তোমাকে বললাম, কলম দেখার দরকার নেই, আমি দেখবো রো। আমি মানে ভয়েসটা কি বলছি শোনো, আমি বলছি ফার্স্ট রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট, সেকেন্ড রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট। এই যে তুমি যেটা বলছো 3, এটা তো সেকেন্ড রো এর এলিমেন্ট, তো সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট -2 পেয়ে গেছি, তারপরে আর কি নন জিরো আছে আমার দেখার দরকার নেই। বুঝতে পারলে, ক্লিয়ার হলো। কে জিজ্ঞেস করছিলে, অনিশ? না স্যার, আমি না। কে জিজ্ঞেস করলে, সৈকত তাহলে? দেখো আর কথা বলে না। বেশ, তাহলে এটা হচ্ছে আমার সলিউশন, আমার রো ইকুইভ্যালেন্ট ফর্ম। এবার এখান থেকে আমাকে সলিউশনটা বের করতে হবে। তাহলে আমাকে রো ইকুইভ্যালেন্ট ফর্ম তো পেয়ে গেছে, এখান থেকে র্যাঙ্ক কি করে বের করবে। আচ্ছা, এই যে জিনিসগুলো না, এই যে আমি সার্কেল করেছিলাম, ফার্স্ট রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট, এই এলিমেন্ট গুলোকে কি বলে জানো, এই এলিমেন্ট গুলোকে বলা হয় পাইভট এলিমেন্ট। কি বলা হয়, পাইভট এলিমেন্ট, বা অনেক সময় পিভটও বলা হয়, পাইভট বা পিভট যা বলবো। তো পাইভট এলিমেন্ট কি, যে রো ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্ট করার পরে প্রত্যেক রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট সেই এলিমেন্টকে বলা হয় পাইভট এলিমেন্ট। বোঝা গেল কি বললাম, রো ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্ট করার পরে প্রত্যেক রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট সেটাকে বলা হয় পাইভট এলিমেন্ট। ঠিক, তো এইগুলো হচ্ছে পাইভট এলিমেন্ট। তো র্যাঙ্ক কি করে চেক করবে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এই যে পার্টটা এটা তো তোমার এ, ঠিক কিনা, এ ম্যাট্রিক্স থেকে এসছে, আর এই পুরো পার্টটা এটা তোমার এ অগমেন্টেড বি থেকে এসছে, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। ঠিক তো, হ্যাঁ আমি স্যার। যদি আমি যদি শুধু এ ম্যাট্রিক্স নিয়ে ক্যালকুলেশন করতাম সেক্ষেত্রেও তো আমার ভিতরের এই জিনিসটাই আসতো, আলাদা তো কিছু আসতো না।
তাহলে এখন আমাকে দেখতে হবে যে র্যাঙ্ক অফ এ কত হচ্ছে। হেয়ার হেয়ার র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু কত হচ্ছে বলো, কিভাবে বের করতে র্যাঙ্ক অফ এ? 3 3 কিভাবে বের করতে, মানে জিনিসটা মানে কিভাবে বুঝছো সেটা আমাকে বলো। একটা রোতেও মানে নন জিরো এলিমেন্ট যদি থাকে নন তাহলে এলিমেন্ট আছে। হ্যাঁ, তোমাকে দেখতে হবে যে রো ইকুয়াল ফর্মে কনভার্ট করার পরে তুমি কতগুলো নন জিরো রো পাচ্ছ। ওকে, বা বা আরো একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় নাম্বার অফ নন জিরো পাইভট এলিমেন্ট বা নাম্বার অফ পাইভট এলিমেন্ট। এই যে নন জিরো এলিমেন্ট গুলোকে বললাম, যেগুলো রাউন্ড করেছি, এদেরকে বলা হচ্ছে পাইভট এলিমেন্ট। তো তুমি দুটো কনসেপ্টই ইউজ করতে পারো, যে নাম্বার অফ নন জিরো রোজ, বা এটাকেও বলতে পারো যে নাম্বার অফ পাইভট এলিমেন্ট, যা খুশি। সেটা কত হচ্ছে? 3 হচ্ছে। র্যাঙ্ক অফ এ কত হচ্ছে? 3 হচ্ছে। এবার পুরো ম্যাট্রিক্স এর জন্য মানে র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি এর জন্য কত হচ্ছে বলো? 3 হবে। 3 হবে, কারণ আমার তো দরকার শুধু রো, কলাম তো আমার দরকার নেই। তো সেক্ষেত্রে এটা কত হচ্ছে? 3 হচ্ছে। তো আমি যেহেতু বলতে পারছি যে সিন্স rank of a this is equals to rank of a augmented b this is equals to 3। আর এটা কি, কতগুলো ভ্যারিয়েবল আছে? 3টে ভ্যারিয়েবল আছে, তিনটেই ভেরিয়েবল, equals to number of variables। তাহলে স্যার ইউনিক সলিউশন হবে। ইউনিক Okay, সলিউশন। so this imply unique solution exists, unique solution exists। ওকে, তো ইউনিক সলিউশন এক্সিস্ট করবে সেটা বুঝে গেছো। এখন আমাকে বের করতে হবে সেই সলিউশনটা কি, তুমি যে সলিউশনটা এক্সিস্ট করবে বলছো। তো সেটা বের করার প্রসেস হচ্ছে এই যে, এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার। ওকে, বেশ, এবার এবার আমাকে বের করতে হবে যে ব্যাক প্রসেসে যেতে হবে। ঠিক আছে, ব্যাক প্রসেস বলতে কি রকম, আমি লাস্ট যে ম্যাট্রিক্সটা পেলাম মানে রো ইকুয়াল ফর্ম যেটা পেয়েছি, সেখান থেকে আমি সিস্টেম অফ ইকুয়েশন বানাবো। ওকে, তো নেক্সট লেখো যে the system of equations, the system of equations from row echelon form is কত হচ্ছে বলো। প্রথমটা কথা হচ্ছে 1 2 1 equals to 0, তার মানে x প্লাস 2y প্লাস z equals to 0, হ্যাঁ কিনা বলো। তারপর কথা আছে 0 মাইনাস 2 1 আর 3, তার মানে কথা হচ্ছে মাইনাস 2y প্লাস জেড ইকুয়ালস টু হচ্ছে 3। আর লাস্টেরটা কি আছে, হাফ স্যার ইকুয়ালস টু হাফ হাফ, জেড ইকুয়ালস টু হাফ। জেড ইকুয়ালস টু হাফ, তার মানে কত, জেড ইকুয়ালস টু 1, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ। হাফ জেড ইকুয়ালস টু হাফ, তার মানে জেড ইকুয়ালস টু 1। এবার তাহলে তুমি দেখো এখান থেকে জেড এর ভ্যালু ইজিলি পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে জেড এর ভ্যালুটা যদি আমি এই সেকেন্ড ইকুয়েশনে পুট করি, তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। তারপর ওয়াই আর জেড এর ভ্যালুটা যদি ফার্স্ট ইকুয়েশনে পুট করি, তাহলে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব। ঠিক, এই যে আমরা পিছন থেকে ক্যালকুলেশন করছি না, নিচ থেকে উপরে যাচ্ছি, এটাকে বলা হয় ব্যাক সাবস্টিটিউশন মেথড। হ্যাঁ, নিচের ভ্যালুটা উপরে সাবস্টিটিউট করছি, আর নিচের ভ্যালুটা আবার উপরে সাবস্টিটিউট করছি, এটাকে বলা হয় ব্যাক সাবস্টিটিউশন মেথড। তো নিচে লেখো বাই বাই ব্যাক সাবস্টিটিউশন মেথড, বাই ব্যাক সাবস্টিটিউশন মেথড কত পাচ্ছ, জেড ইজ ইকুয়ালস টু পাচ্ছ 1, তাহলে ওয়াই ইজ ওয়াই ইকুয়ালস টু -1। ওয়াই ইকুয়ালস টু পাচ্ছ -1, আর এক্স ইকুয়ালস টু পাচ্ছ কত, -2, আর এখানে যে -1 এক্স ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, আর দেখো এরকম এক্স ওয়াই জেড, মানে তুমি তোমার যে সলিউশনটা কি এলো, সলিউশনটা আসছে 1 -1 1, এরকম সলিউশন তুমি কটা পাচ্ছ, একটাই পাচ্ছ, যার জন্য এটাকে বলা হচ্ছে ইউনিক সলিউশন। ওকে, তো ফাইনালি ওটাই লিখবে, সো দ্য সলিউশন ইজ, সো দ্য সলিউশন ইজ x equals to 1, y equals to -1, z equals to 1। কমপ্লিট। অনেকে কি ভাবে জানো তো, অনেকে ভাবে
স্যার আমি তো এখানে তিনটে সলিউশন পাচ্ছি, তাহলে ইউনিক সলিউশন কি করে হচ্ছে? এরকম কি কেউ ভাবছো? সত্যি করে বলে দাও। স্যার একটা সিস্টেমের জন্য তিনটে যেহেতু ভেরিয়েবল আছে তাহলে তো তিনটেই সলিউশন হবে। হ্যাঁ, এরকম কিন্তু ভাববে না যে স্যার আমি তো এখানে এক্স ইকুয়ালস টু ওয়ান, ওয়াই ইকুয়ালস টু তিনটে সলিউশন পাচ্ছি, তাহলে ইউনিক সলিউশন কেন বলছেন? সিস্টেম অফ ইকুয়েশন আমার তিনটে ভ্যারিয়েবল আছে, তাহলে আমি তিনটে ভ্যারিয়েবলের ভ্যালু পেলাম। যদি এমন হতো যে এক্স এর আমি দুটো সলিউশন পাচ্ছি, ওয়াই এর আমি দুটো সলিউশন পাচ্ছি, জেড এর আমি দুটো সলিউশন পাচ্ছি, তখন আমি বলতাম যে মোর দ্যান ওয়ান সলিউশন এক্সিস্ট। কিন্তু এক্স ওয়াই জেড প্রত্যেকেরই আমি একটা করে সলিউশন পাচ্ছি, যার জন্য এটা হচ্ছে ইউনিক সলিউশন। ক্লিয়ার? তাহলে ইউনিক সলিউশন তো খুব ইজিলি বুঝতে পারলে। আর একটা অঙ্ক করি। ওকে, আর একটা অঙ্ক করি, দেখো পারছো কিনা। কতক্ষণ টাইম আছে? 4:23। টাইম আছে দুটো, এখনো দুটো অঙ্ক হয়ে যাবে। লেখো। আচ্ছা, আর ল্যাঙ্গুয়েজ লিখছি না, একবারে ইকুয়েশনটা লিখছি, ঠিক আছে? 3x প্লাস 2y প্লাস 4z, দিস ইজ ইকুয়ালস টু 19, 2x প্লাস 7y মাইনাস 5z ইকুয়ালস টু হচ্ছে 1, আর x মাইনাস 8y প্লাস 9z ইকুয়ালস টু হচ্ছে 12। তোমরা রৈক্লান ফর্ম পর্যন্ত কনভার্ট করো, তারপর আমি দেখছি। ওকে। আচ্ছা, এখানে কি করবে, 3 নাম্বার আর 1 নাম্বার যে রোটা হবে সেটাকে ইন্টারচেঞ্জ করে নেবে, কারণ এখানে দেখো কোএফিসিয়েন্ট 1 আছে, ওটা প্রথমে গেলে সুবিধা হবে। নাও করো।
সেটা যদি ইন্টারচেঞ্জ না করি তাও চলে আসবে, দরকার নেই। এরকম করি R2 মাইনাস, দেখো এই জিনিসটা আসছে। ফাইনাল সলিউশন তোমার এটা আসবে, এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 2, আর হচ্ছে জেড ইকুয়ালস টু 3। প্রত্যেকে মিলিয়ে নাও এসছে কিনা। যার মিলছে না বা হচ্ছে না আমাকে একবার হোয়াটসঅ্যাপে পাঠাবে, একবার চেক করে নেবো কোথায় ভুল করেছো। স্যার বলো। বলছি স্যার, আগে R1 + R2 করে তারপরে R2 - R3 করেছি, ওটা সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টটা 0 হয়েছে, তারপর আর হচ্ছে না। আমারও দিয়ে আমি আপনারটা দেখে দেখে করে নিচ্ছি।
কই প্রথমা কি করেছো পাঠাও। স্যার আমারটাও হচ্ছে না। সেন্ড করো দেখি কি হয়েছে, কি সমস্যা। এসব কি সব 23, সেকেন্ড রোতে সব 23 কি করে আসছে অর্পিতা? জানি না স্যার কি করে চলে এলো। স্যার ওটা আমারও আসছিল, আমি সেকেন্ড রোটাকে ফার্স্ট রোর সাথে 2 দিয়ে গুণ করে মাইনাস করেছিলাম। হুম, হ্যাঁ স্যার আমারও ফার্স্টের সেম। এলিমেন্টটা 0 হয়ে তারপরে বাকি সবকটা 23 আসে। আচ্ছা, প্রথমা তুমি R2 + R1 যে স্টেপটা করেছো কেন করেছো? স্যার ওইখানে 3 আনার জন্য 2 + 1 করে। কেন 3 আনার কি দরকার ছিল? আমার তো দরকার 1 এর নিচে, তুমি ফার্স্ট ফার্স্ট রোতে 1 - 8 9 12 এটা নিয়ে এসছো, তো 1 এর নিচের এলিমেন্ট গুলোকে 0 বানাতে হবে। তো হ্যাঁ, R2 - 2 R1 করো, আর থার্ড এলিমেন্টে ওটাকে R3 - 3 R1 করো। বুঝতে পারলে না? R2 - 2 R1। হ্যাঁ, তাহলে 2টা 0 হয়ে যাবে, আর R3 - 3 R1 করলে 3টা 0 হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তো ওটা তো অ্যাড করার কোনো প্রয়োজন ছিল না। তুমিও সেম করেছো, R3 - R2 তোমার R2 এর হেল্প কেন নিচ্ছ? যখন ফার্স্ট অপারেশনটা করবে তখন R1 এর হেল্প নাও, কারণ R1 এর যে ফার্স্ট নন জিরো এলিমেন্ট তার নিচের এলিমেন্ট গুলোকে 0 বানাতে হবে। ঠিক আছে, একইভাবে যখন R3 কাজ করবে মানে, আচ্ছা আমি করে দিচ্ছি, তোমরা যেটা যেটা ধরেছো সেটা নিয়ে আমি করে দিচ্ছি। তোমরা ধরেছো কত, R1 আর R3টাকে ইন্টারচেঞ্জ করেছো, তাহলে 1 - 8 9 12, আর এখানে হচ্ছে 2 7 - 5 1, এখানে হচ্ছে 3 2 4, আর হচ্ছে 19। তোমার দরকার কি? তোমার দরকার হচ্ছে এইটাকে 0 বানানো, 2 কে 0 বানানো, 3 কে 0 বানানো। তো তার জন্য তুমি কি করবে? R2 - 2 R1, বাস হয়ে গেল। R3 - 3 R1, বাস, সিম্পল। তো কত আসছে বলো, দেখো কত আসছে। 1 - 8 9 12, এখানে আসছে 0। R2 - 2 R1, তাহলে 7 7, আচ্ছা -R1 কিন্তু, ঠিক আছে। তো এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 16 হয়ে যাচ্ছে। ওকে, 23। নেক্সট একই ভাবে করো, -5, আর এখানে হচ্ছে -18 হয়ে যাচ্ছে, -23। তো অর্পিতা যেটা করেছিল সেটাই আসবে মনে হচ্ছে নাকি? আর এখানে হচ্ছে 1 - 24, তাই তো, -23, সবটাই সেম চলে আসছে। তারপর R3 - 3 R1, তো প্রথমটা তো 0 চলে আসছে। তারপরটা কত হচ্ছে, 2 + 8 × 3 = 24, তাহলে এটা কত হচ্ছে, 26 হচ্ছে। ওকে, তারপর দেখো 4 - 3 = 27 হচ্ছে, এটা তোমার -23 হচ্ছে, -23 হচ্ছে। আর 19 - 36, ওকে, তো এটা কত হচ্ছে, 17 হচ্ছে, -17 হচ্ছে।
ওকে, একটা কমপ্লিকেটেড ফিগার চলে এসেছে। তো এক কাজ করো না, এক কাজ করো, কি কাজ করবে, এই R2 তে দেখো সবগুলো 23 আছে, তো R2টাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। কিভাবে চেঞ্জ করবো, R2 ড্যাশ ইকুয়ালস টু 1/23 R2 করে নিলাম। ওকে, তো 1 -8 9 12 0 1 -1 -1 0 26। আরেকটা কাজ করা যেত, আচ্ছা আরেকটা কাজ করি, এটা একটু রাখছি, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, সেটা আরো সহজ হয়ে যাবে জিনিসটা। এখানে আমরা কি করছি, 23 যেমন আছে রেখে দিলাম, ঠিক আছে, 23 -23 -23। আমি কি করছি, R3 যেটা আছে R3 ড্যাশকে চেঞ্জ করছি R3 -R2 করে, তাহলে একটু ডিজিটটা ছোট হয়ে যাবে। তো 26 -23 3 হয়ে যাচ্ছে, 23 এটা তোমার 0 হয়ে যাচ্ছে, আর -17, আর এখানে হচ্ছে +23, তার মানে কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে। ওকে, বেশ, এবার তুমি এটাকে একটু ছোট করে নাও, এবার এটাকে R2 থেকে ধরো আমি 23 কমন নিয়ে নিলাম, তাহলে 1/23 R2 করে দিলাম, এখান থেকে ধরো 3 কমন নিয়ে নিলাম, 1/3 R3 করে দিলাম। 1 -8 9 12, এটা কত হচ্ছে 0 1 -1 -1 0 1 0 2। ওকে, এবার তুমি R3 -R2 করো, 1 -8 9 12 0 1 -1 -1 0 0 +1, এটা হচ্ছে 3, এটা আসছে ঠিক। এবার এখান থেকে দেখো সিস্টেম অফ ইকুয়েশন কি পাচ্ছ, x -8y +9z equals to 12, y -z equals to -1, আর z equals to হচ্ছে 3। এবার z এর ভ্যালু যদি এক নম্বরে মানে 2 নম্বরে যদি বসাও, তাহলে আসছে তোমার 3টা এদিকে চলে আসবে, 2 আসছে, y equals to আসছে 2। ওকে, আর x এর ভ্যালুটা তাহলে কত আসছে, 12 প্লাস y যদি 2 পুট করি তাহলে 16 হয়ে যাচ্ছে, মাইনাস 3 × 27 হয়ে যাচ্ছে, মানে কত হচ্ছে, এখানে হচ্ছে 28 মাইনাস মানে 1 হয়ে যাচ্ছে, মানে তুমি ফাইনালি কি পাচ্ছ, x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 2, z ইকুয়ালস টু 3। এটাই এসেছিল তো আমার, 1 2 3, হ্যাঁ 1 2 3, দেখো বুঝতে পারলে কিনা, ততটা সহজে করা যায় আর কি। ওকে, বেশ, আর একটা অঙ্ক আমরা করব। এটা যেমন করলাম, এখানে আমাদের কি আসছে, ইউনিক সলিউশন আসছে, তাই না? তো ইনফাইনাইট সলিউশন এলে তুমি ইনফাইনাইট সলিউশন লিখবে কিভাবে, কতগুলো সলিউশন, তাই না? তো একটা প্রবলেম সলভ করি যেখানে তোমার ইনফাইনাইট সলিউশন থাকবে, আমি অলরেডি কোশ্চেন লিখে নিয়েছি এটা। ওকে, এটাকে আমরা সলভ করব, আমাদের ইনফাইনাইট সলিউশন আসতে হবে, ঠিক আছে, চলো। প্রসেস সব সেম, আমরা প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখে নাও, 1 2 -1 10 -1 1 2 2 2 1 -3 8। ঠিক আছে, বেশ, এবার এখানে তুমি কি অপারেশন করবে দেখো, R2টাকে চেঞ্জ করি, R2 + R1, ঠিক, আর R3টাকে চেঞ্জ করি R3 - 2R1, 1 2 -1 10, এখানে 0 2 এর একে 3, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 10 এর দিয়ে 12, আচ্ছা এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে -3, আর মাইনাস মাইনাস +2,
তাহলে এখানে হচ্ছে -1, আর এখানে হচ্ছে এখানে 20, -20 মানে হচ্ছে -12, এই জিনিসটা আসছে। ওকে, বেশ। এবার আমি যদি R3 +R2 করি, R3 +R2, তো কত আসছে? 1 2 -1 10, 0 3 1 12, আর এখানে কত আসছে? 0 0 0 0। দেখো তো এই জিনিসটা আসছে কিনা সবার। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস দেখো, তুমি আমাকে বলো র্যাঙ্ক অফ এ কত হচ্ছে? স্যার 2 হবে। 2 হচ্ছে। র্যাঙ্ক অফ এ হচ্ছে 2, আর র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি কত হচ্ছে? 2 এটাও 2 হচ্ছে। তোমার কিন্তু স্যার ভ্যারিয়েবল n এর থেকে ছোট, n তো হ্যাঁ 3। হ্যাঁ, ভ্যারিয়েবল হচ্ছে 3। তো তুমি এখানে যেটা পাচ্ছো যে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি, তাহলে সলিউশন এক্সিস্ট করছে, কিন্তু সেটা কি হচ্ছে? লেস দেন নাম্বার অফ ভ্যারিয়েবলস। সব লিখছি। ওকে, তার মানে তুমি এখান থেকে কি বলতে পারছো? যে ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট, ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট। তো ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট যদি করে, তোমাকে এবার সলিউশন কি কি হতে পারে সেটাও কিন্তু বের করতে হবে। সেটা কি করে বের করবে? সেম প্রসেস। তুমি কি করবে? তুমি এখানে সিস্টেম অফ ইকুয়েশনটাকে লিখে নাও কি কি আছে। ওকে, এখানে একটু বোঝার আছে, ঠিক আছে? সিস্টেম অফ ইকুয়েশনটা আমি কি কি পেলাম, তাহলে আমি পাচ্ছি এক্স প্লাস 2y মাইনাস জেড ইকুয়ালস টু 10, আরটা হচ্ছে 3y মাইনাস জেড ইকুয়ালস টু, সরি 3y প্লাস জেড ইকুয়ালস টু 12। বেশ, এই দুটো ইকুয়েশন পেয়েছি, ঠিক তো? দেখো তাহলে। এক্সটাকে চাপা দিয়ে ওরকম করে কি করে করেন? না না না, কোনো কিছু চাপা দেওয়ার দরকার নেই। দেখো, এখানে বোঝার আছে একটু, যার জন্য আমি প্রথমে তোমাদেরকে পাইভট এলিমেন্টের কনসেপ্টটা বলেছি। এখানে পাইভট এলিমেন্ট কি কি হচ্ছে? এটা আর এটা, ঠিক তো? এই দুটো হচ্ছে পাইভট এলিমেন্ট। আচ্ছা, পাইভট এলিমেন্ট দুটো কোন কোন কলামে আছে? ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম, হ্যাঁ কিনা? অ্যাকচুয়ালি এই যে ফার্স্ট কলাম যেটা পাচ্ছ, এটা কি এক্স এর কোএফিসিয়েন্ট না ফার্স্ট কলাম গুলো? হ্যাঁ কিনা বলবো? ফার্স্ট হ্যাঁ কলাম স্যার। গুলো এক্স এর কোএফিসিয়েন্ট, সেকেন্ড কলাম গুলো ওয়াই এর কোএফিসিয়েন্ট, আর জেড কলাম, সরি থার্ড কলাম গুলো হচ্ছে জেড এর কোএফিসিয়েন্ট। তো তুমি আমাকে বলো পাইভট এলিমেন্ট কোথায় কোথায় পাচ্ছি? এক্স এর কলামে পাচ্ছি, ওয়াই এর কলামে পাচ্ছি, হ্যাঁ কিনা? আর পাইভট কোথায় নেই? জেড এর কলামে পাইভট নেই, ঠিক তো? যেটা যদি ইউনিক সলিউশন হতো তাহলে এখানে আমার জেড এর ক্ষেত্রে একটা পাইভট আসতো, কিন্তু এখানে আসেনি। যেহেতু জেড ভ্যারিয়েবলের জন্য আমি কোন রকমের পাইভট এলিমেন্ট পাচ্ছি না, যার জন্য জেড ভ্যারিয়েবলকে বলা হয় ফ্রি ভ্যারিয়েবল। কি বললাম? যেহেতু জেড ভ্যারিয়েবলের জন্য আমি কোন রকমের পাইভট এলিমেন্ট পাচ্ছি না, তাই জেড ভ্যারিয়েবলকে বলা হয় ফ্রি ভ্যারিয়েবল। তো এটা তুমি এখানে লেখো যে হেয়ার হেয়ার জেড ইজ দ্য ফ্রি ভ্যারিয়েবল, জেড ইজ দ্য ফ্রি ভ্যারিয়েবল। কেন ফ্রি ভ্যারিয়েবল সেটা বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ কিনা সবাই বলো। কেন ফ্রি ভ্যারিয়েবল? স্যার এটা কি পার্টিকুলারলি এই অঙ্কটার জন্য নাকি সব ইন জেনারেল এরকমই হয়? দেখো, যদি ইউনিক সলিউশন এক্সিস্ট করে সেখানে তোমার ফ্রি ভ্যারিয়েবল থাকবে না, যদি ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করে তখনই ফ্রি ভ্যারিয়েবল থাকবে, ঠিক আছে? স্যার সেটা এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে। এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে। যদি তোমাকে দেখতে হবে নন পাইভট এলিমেন্ট কোনটা আছে,
তুমি এখানে দেখতে পাচ্ছ এক্স এ পাইভট পাচ্ছি, ওয়াই এ পাইভট পাচ্ছি, হ্যাঁ কিনা? জেড এ কোনো পাইভট পাচ্ছি না, তার জন্য হ্যাঁ স্যার। জেড হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। ওকে হুম। ওকে। আচ্ছা, ফ্রি ভ্যারিয়েবল কেন বলছি? ফ্রি কেন? ফ্রি মানে হচ্ছে জেড এর ভ্যালু তুমি যা খুশি নিতে পারো, যেহেতু ইনফাইনাইট না। তার মানে হচ্ছে এই যে ইনফাইনাইট সলিউশনটা আসবে, এই ইনফাইনাইটটা মানে জন্য দোষী কে? মানে আমি যদি মনে করি ইনফাইনাইট সলিউশন আসাটা একটা দোষ, একটা অপরাধ, তাহলে এই অপরাধের অপরাধী কে হচ্ছে? সেটা হচ্ছে জেড ভ্যারিয়েবল। জেড ভ্যারিয়েবল হচ্ছে যত গন্ডগোল করেছে এখানে। জেড ভ্যারিয়েবল আমি যা খুশি নিতে পারি, যার জন্য আমার ইনফাইনাইট সলিউশনটা আসছে। আর এক্স আর ওয়াই তারা প্রত্যেকেই ডিপেন্ড করে আছে জেড এর উপরে। তাহলে জেড যদি আমি যা খুশি নিতে পারি, অবভিয়াসলি এক্স আর ওয়াইও আমার যা খুশি আসবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যেহেতু হেয়ার জেড ইজ এ ফ্রি ভ্যারিয়েবল, লেট লেট জেড ইজ ইকুয়ালস টু কে। যে কোনো ফ্রি আমি নাম্বার নিয়ে নিচ্ছি কে, এবং কেটা কি? কে বিলংস টু আর হতে পারে, কে বিলংস টু আর, যে কোনো নাম্বার। আচ্ছা, জেড যদি কে হয় তাহলে তুমি আমাকে বলো ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে? 12, 12 minus k by 3। 12 মাইনাস কে বাই 3। তাহলে আমাকে বলো এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? 10 প্লাস কে মাইনাস 2 ইন্টু 12 মাইনাস কে ডিভাইডেড বাই 3। ঠিক, একটু সিম্পলিফাই করে নাও। 10 প্লাস, আচ্ছা একবারে করে দিই, একবারে করলে কত হচ্ছে? 30 প্লাস হচ্ছে 3 কে মাইনাস হচ্ছে 24 প্লাস হচ্ছে 2 কে ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এখানে কত পাচ্ছ? এখানে পাচ্ছ 6। 3 কে প্লাস 2 কে হচ্ছে 5 কে, তো 6 প্লাস 5 কে ডিভাইডেড বাই 3। দেখো তো এটা পাচ্ছ কিনা। ইয়েস স্যার। ঠিক আছে, তো এবার তুমি কি লিখবে? সো সো দ্য ইনফাইনাইট সলিউশনস আর কি কি হচ্ছে? প্রথমে এক্স কম্পোনেন্ট থাকবে 6 প্লাস 5 কে ডিভাইডেড বাই 3, কমা ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? 12 মাইনাস কে ডিভাইডেড বাই 3, আর একটা হচ্ছে কে। বাস, তোমার অ্যান্সার কমপ্লিট। বোঝা গেল কিনা বলো? যদি বুঝতে না পারো তো আমি আবার একবার রিপিট করে দেবো। সবার বোঝা গেছে? ইউনিকটার জন্য যেরকম এক্স ওয়াই জেড এর জন্য একটা একটা করেই ভ্যালু এসেছিল, এখানেও তো একটা একটা করেই আসছে ভ্যালু। কোথায় একটা হচ্ছে? কে তো রিয়েল নাম্বার। তুমি তুমি বলবে কে ইকুয়ালস টু 1 নিচ্ছি স্যার। কে ইকুয়ালস টু 1 নিলে কত হচ্ছে? 6 প্লাস 5 11 বাই 3, কমা এখানে হচ্ছে 11 বাই 3, কমা 1। এটা তোমার সলিউশন এলো। আমি বলছি না, আমি কে ইকুয়ালস টু 2 নেব। কে ইকুয়ালস টু 2 নিলে কত হচ্ছে? 16 বাই 3, কমা 10 বাই 3, কমা 2। তোমরা যতজন আছো ততজন কে এর ভ্যালু ডিফারেন্ট নাও। কত সলিউশন নেবে তুমি এরকম করে? সব থেকে ইজি, তুমি কে ইকুয়ালস টু 0 নিয়ে নাও। 6 বাই 3, 12 বাই 3, কমা 0। এটাও একটা সলিউশন। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। যেহেতু কেটা ইনফাইনাইটলি আমি চুজ করতে পারছি, যার জন্য এখানে লিখেছি কে বিলংস টু আর। আর আর তো সেট অফ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার ইটসেলফ হচ্ছে ইনফাইনাইট সেট। তাহলে তোমার এই সলিউশনটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন। আর কোনো কোশ্চেন নেই আশা করি? এখনো 5 মিনিট টাইম আছে। ইনফাইনাইট সলিউশনে আর একটা কোশ্চেন তোমরা ফটাফট আমাকে করে দাও। এই কোশ্চেনটা ছোট অঙ্ক দিচ্ছি, নাও। তখন বলবে স্যার ক্লাস শেষে আমাদেরকে এত বড় অঙ্ক দিলেন। করো। x1 প্লাস 3x2
প্লাস এক্স থ্রি ইকুয়ালস টু জিরো, আর 2x1 মাইনাস x2 প্লাস x3 ইকুয়ালস টু জিরো। আচ্ছা, যদি এই কোশ্চেনটা আমি এমসিকিউ তে দিতাম, তোমাদেরকে বললাম যে এটা সিস্টেম অফ ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, তোমাকে বললাম এর কতগুলো সলিউশন এক্সিস্ট করবে। অপশন এ তে ধরো বললাম ইউনিক সলিউশন, অপশন বি তে বললাম নো সলিউশন, অপশন সি তে বললাম ইনফাইনাইট সলিউশন, অপশন ডি তে বললাম ধরো বলে দিলাম ক্যান নট বি ডিটারমাইন্ড। তোমার অ্যান্সার কি হবে? এমসিকিউ কোশ্চেন কিন্তু, জাস্ট 5 থেকে 10 সেকেন্ড টাইম পাবে। তো র্যাঙ্ক অব্দি বার করে তো তারপরে বুঝে পাঁচ যেতাম থেকে কোন অপশন। 5 থেকে 10 সেকেন্ড। তুমি র্যাঙ্ক কি করে বের করবে এত কম টাইমে? দেখো বলে দিচ্ছি, যদি কোনো স্যার এরকম কোনো, A1/A2 নট ইকুয়ালস টু না B1/B। না 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 না, ওসব যাওয়ার দরকার নেই। দেখো যদি ওটা সেই স্কুল লেভেলেই ছিল, ওসবে যাওয়ার দরকার নেই। যদি কখনো দেখো যে নাম্বার অফ ইকুয়েশনস সেটা লেস দ্যান নাম্বার অফ ভ্যারিয়েবলস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করবে। ওকে। আচ্ছা, ইনফাইনাইটও করতে পারে, নো সলিউশনও করতে পারে, কিন্তু ইনফাইনাইট সলিউশন কেন করবে এখানে? কেন বলতে পারছি আমি? স্যার একটা ভেরিয়েবল ফ্রি তাই জন্য। না 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 না, ফ্রি তো তুমি এখান থেকে পাচ্ছ না। ভালো করে বোঝো, প্রথম কথা হচ্ছে এটা হোমোজিনিয়াস, ঠিক তো? হোমোজিনিয়াস যদি হয় তাহলে জিরো সলিউশন সব সময় থাকবে, জিরো সলিউশন সব সময় থাকবে। আবার তোমার ইনফাইনাইট সলিউশনের কন্ডিশন তুমি এটা বলছো, মানে কন্ডিশন নয়, এরকম হলে ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করতে পারে, হয় ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করবে, না হলে নো সলিউশন হবে। বুঝতে পারলে? নাম্বার অফ ইকুয়েশন যদি লেস দ্যান নাম্বার অফ ভ্যারিয়েবল হয়, সেক্ষেত্রে হয় ইনফাইনাইট সলিউশন থাকবে, না হলে নো সলিউশন হবে। আর নো সলিউশন হওয়ার তো কোনো চান্স নেই, কারণ অলরেডি জিরো সলিউশন তুমি একটা পেয়ে যাচ্ছ, একটা তো সলিউশন থাকছে, তার মানে এখানে ইনফাইনাইটই সলিউশন থাকবে। বুঝতে পারলে? তো তখন তোমার অ্যান্সার কি হবে? ইনফাইনাইট সলিউশন, অপশন সি। ওকে, না ফটাফট এবার এটা বের করো, ইনফাইনাইট সলিউশন কি আসছে। 5 মিনিট টাইম দিচ্ছি, একদম ইজি প্রবলেম। যার হয়ে যাবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে।
ওকে, অর্পিতা পাঠিয়েছে। আর কারো হয়েছে? এটা একদম সহজ আছে। 1 3 1। ওকে। হুম। এছাড়া রাইট সাইডে এটা যেহেতু সমস্ত হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, তো অগমেন্টেড এর এখানে জিরো জিরো যদি না লেখো, মানে অগমেন্টেড ধরে যদি না ক্যালকুলেশন করো তাও হবে, কারণ রাইট সাইডটা সবসময় তোমার জিরোই আসবে। ওকে, তাহলে 1 3 1, আর এটা হচ্ছে 2 - 1 1। আমি কি করছি, R2 - 2 R1 করলাম। তাহলে 1 3 1 হচ্ছে, এখানে 0 -6 মানে -7 হচ্ছে, আর এখানে হচ্ছে 1 - 2 মানে হচ্ছে -1 হচ্ছে। একদমই সহজ অঙ্ক দিয়েছি। তাহলে এখান থেকে আমি এটা পাচ্ছি আর এটা পাচ্ছি, তার মানে জেড হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। এক্স প্লাস 3y প্লাস জেড ইকুয়ালস টু 0 হবে, আর -7y প্লাস প্লাস না মাইনাস মাইনাস জেড ইকুয়ালস টু 0 হবে। ওকে, তো যেহেতু সিন্স জেড ইজ ফ্রি ভ্যারিয়েবল, এ পাঠিয়েছে, সিন্স জেড ইজ ফ্রি ভ্যারিয়েবল, টেক জেড ইজ ইকুয়ালস টু কে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে, -k/7, আর এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, -k প্লাস 3k/7। এটা হচ্ছে, তার মানে কত হচ্ছে, মাইনাস। ঠিক আছে, তাহলে তোমার সলিউশন কি আসছে, সলিউশন আসছে -4k/7, কমা -k/7, কমা k। এটা হচ্ছে তোমার সলিউশন। হচ্ছে সবার। নেক্সট দিন আমরা নো সলিউশনের একটা প্রবলেম সলভ করব, যদিও গস এলিমিনেশন মেথড নো সলিউশনের জন্য অতটা অ্যাপ্রোপ্রিয়েট, করাই যায়, করা যাবে না। ওকে, নো সলিউশনে একটা অঙ্ক করবো, তারপর আমরা নেক্সট টপিকে যাব। আজকের মতো এখানে শেষ। যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। স্যার এটাতে ভেরিয়েবল XYZ হবে নাকি X1 X2 X3 হবে? কোশ্চেন কি ছিল? মানে স্যার এই অঙ্কটাতেই। আচ্ছা, X1 X2 X3 ছিল। হ্যাঁ, তাহলে X1 X2 X3 হবে, সরি। স্যার এটা 4k 2k হবে না? 4k/7 যেটা করেছেন। দাঁড়াও, X1 X2 টা চেঞ্জ করে নি। বলো কি বলছো অর্পিতা? এখানে আপনি ওই x2 যেটা করেছেন, হুম, নাম ওটা -k/7টা বলছো তো? হুম মানে এখানে যেটা 4k/7 লিখেছেন। এটা X1 এর ভ্যালুটা, X1 এর ভ্যালুটা কি কি আসছে দেখো, হ্যাঁ হ্যাঁ ইকুয়েশন দেখো না, এখান থেকে পাচ্ছি আমি X1। এখান থেকে X1 ইকুয়ালস টু কি বলতে পারছি, X1 ইকুয়ালস টু হচ্ছে -3x2 -x3 আসছে। আচ্ছা, এবার 3x2, x2 মানে কত, -k/7, তো মাইনাস মাইনাস প্লাস, প্লাস 3k/7। ওকে, আর x3 মানে কত, x3 মানে হচ্ছে k, তো -k, তাহলে কত হচ্ছে 7, -7k হয়ে যাচ্ছে, তাহলে -4k/7 হচ্ছে, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওই 2 লিখে দিয়েছিলাম ভুল করে। হুম,
স্যার ওপরে রো অপারেশনটা যদি আলাদা করি তাহলে কি অ্যান্সারটা আলাদা আসতে পারে? অ্যান্সার তো আলাদা আসবে না, অ্যান্সার এরকমই আসবে। মানে আমি যদি কে ইকুয়ালস টু 1 পুট করলে আমি যেমন 4/7 1 -1/7 আর 1 পাচ্ছি কে ইকুয়ালস টু 1 পুট করে, তোমারও কিন্তু কে ইকুয়ালস টু 1 পুট করলে এটাই আসতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার কি আলাদা কিছু আসছে? স্যার R2 মাইনাস R1 করেছিলাম, আমারটা একটু আলাদা আসছে। R2 -R1 কেন করছো? আমার তো এই 2টাকে আমাকে 0 বানাতে হবে, তাই না? আর তোমার যে অ্যান্সারটা আসছে সেটা ইকুয়েশনে পুট করে দেখো স্যাটিসফাই করছে কিনা। আমার যেমন -4/7 ও না -1/7। স্যার, আমি ভুল লিখেছিলাম কোয়েশ্চেনটা, যেন হুম, তো আমার অ্যান্সারটা কারেক্ট কিনা একবার চেক করে নি। -4/7 আর এখানে হচ্ছে -3/7 আর x3 হচ্ছে 1 +1, এটা কত আসছে দেখো। 4 5 6 7 -1, হ্যাঁ 0 চলে আসছে। দুটো ইকুয়েশনই স্যাটিসফাই করবে একইভাবে। ওকে, আমার তো ঠিকই আছে। বেশ, চলো, আশা করি কারো কোনো ডাউট নেই। প্র্যাকটিস করো, আমি পাঠিয়ে দিচ্ছি পিডিএফ। চলো, বাই। থ্যাংক ইউ স্যার।